অ্যাডভাইজার ত্রিপুরা গারো ইউনিয়ন এবং উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের যিনি সম্মানিত চেয়ারপারসন শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয় এবং এই গারো কমিউনিটির যারা লিডাররা আছেন এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন এবং ত্রিপুরা গারো ইউনিয়নের যারা সদস্যরা আছেন এবং এই এলাকার বিশিষ্টজনেরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য এই ধরনের একটা ভব্য একটা অনুষ্ঠান বা উৎসব উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে সারা ভারতবর্ষে যে জনজাতি গোষ্ঠী প্রায় 700, ত্রিপুরাতে আমাদের যেটা বলা হয়েছে বা আমরা জানি যে 19টি জনজাতি গোষ্ঠী, কিন্তু এই 19টি জনজাতি গোষ্ঠী বাদ দিলেও আমাদের এখানে সাব ট্রাইবস অনেক গোষ্ঠী আছে। এখানে এর সংখ্যা প্রায় 40-এর মতো আছে এখানে। এবং আমাদের সরকার বারবার আমরা চেষ্টা করছি যে কোনো যারা এই ধরনের সাব ট্রাইবসগুলো আছে বা যে জনজাতি গোষ্ঠী হোক সেগুলো যেন এক্সটিংক্ট না হয়, তারা যেন হারিয়ে নেওয়া যায়, তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি। এই ধরনের অনুষ্ঠান যাতে হয় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আজকেও তার ব্যতিক্রম নয়। এবং আপনারা জানেন যে আমাদের এই যে জনজাতি গোষ্ঠীগুলোর যারা সমাজপতিরা আছেন তাদেরকে আমরা একটা সাম্মানিক আমরা দিচ্ছি। এবার ক্যাবিনেটে আমরা আগে আমাদের সরকার আসার পর তাদেরকে 2000 টাকা করে আমরা সাম্মানিক ভাতা দিতাম। আমাদের সরকার আসার পরে এটা প্রথম, এর আগে কিন্তু এর আগের সরকার কোনো দেয়নি, এই বিষয়ে চিন্তা ভাবনা করেনি। এবার আমরা কিছুদিন আগে ক্যাবিনেটে ডিসিশন নিলাম, সেই ডিসিশনে বললাম যে 2000 না 5000 ওনারা সমাজের জন্য কাজ করেন। তাছাড়া দেখা গেছে আগে যখন আমরা এই ডিসিশনটা নিই সেখানে একটা ক্যাপিং ছিল। ক্যাপিং মানে কেউ যদি কোনো পেনশনার্স হন সমাজপতি বা কেউ চাকরি করছেন তাহলে তাকে এই যে সাম্মানিকটা দেওয়া হতো সেটা দেওয়া হতো না। তা আমরা ক্যাবিনেটে বসে ডিসিশন নিলাম যে না, যারা সমাজের জন্য কাজ করছে সে কর্মচারী হোক, সরকারি কর্মচারী হোক বা পেনশনার্স হোক, সবার জন্য আমরা সেটা দেব। তো এখানে এটা তুলে দেওয়ার পর দেখা গেল আগে 10 জন সমাজপতি গোষ্ঠী যারা আছেন তাদেরকে দেওয়া হতো, তো এটা তুলে দেওয়ার পরে দেখা গেল প্রায় 13-14টা হয়। তাহলে 19টি জাতি গোষ্ঠী আমরা জানি, তাহলে বাকিগুলো কোথায় গেল? দেখা গেল ওনাদের যে সমাজ ব্যবস্থা বা সমাজপতি সিস্টেম সেখানে নেই। তা আমি বললাম সমাজপতি যদি না থাকে কেউ তো হবে, প্রধান হবে, কান্ডারি হবে বা কেউ সর্দার হবে, তো তাদেরকেও আমরা এই 5000 করে আমরা দেব। শুধু তাই নয়, আমরা ঠিক করলাম যে আরো যেসব সাব ট্রাইবসগুলো আছে তাদেরকেও আমরা সাম্মানিক দেব। সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে বলা হলো তাদেরকে খুঁজে বের করার জন্য। অনেক জায়গায় আছে মাত্র 1000, 700-800 এইরকম জনজাতি গোষ্ঠীও আছে। তো তাদেরকে বের করা, তাদেরকে প্রপারলি যদি আমরা সম্মান দেই তাহলে এই জনজাতি গোষ্ঠীগুলো আজকে বেঁচে যাবে এবং তাদের পরিচিতিও থাকবে। এবং আপনারা জানি যে এই সংস্কৃতির মধ্যেই আমাদের নিজেদের কিন্তু আমরা চিনতে পারি, বুঝতে পারি। আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেগুলো কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। কাজে এগুলোকে কেন হারাবো আমরা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। প্রতিটি মানুষকে যদি, প্রতিটা গোষ্ঠীকে যদি আমরা তাদেরকে সব দিকে যদি আমরা শ্রেষ্ঠত্বের দিকে যদি আমরা না ধাবিত করতে পারি তাহলে তো আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলছি সেটা কোনোদিন সম্ভব হবে না। আজকে আমি সত্যিই খুব খুশি যে প্রতিবার আমি যখনই কোনো জনজাতি গোষ্ঠী আমি চেষ্টা করি 100% যাতে আমার স্যাচুরেশন আসে, যে কোনো প্রোগ্রাম থাকে আমি সেখানে যাই। তো আমার এখানে জানি
যিনি ঘোষক এখানে আছেন, যিনি মাস্টার অফ দ্য সিরিমনি, উনি বলছিলেন, ওনার কথা আমি শুনছিলাম, এবং আমার পূর্ববর্তী বক্তারও আমাদের যে গারো সম্প্রদায়ের সম্পর্কে অনেক কিছু আমাদের জানালেন, যে এটা আমরা আজকে কেন এখানে এই ওয়ানওয়ালা উৎসব, অর্থাৎ এই যে গারো জনজাতিরা আছেন তাদের প্রধান উৎসব, এবং সেটা মানে হচ্ছে নবান্ন উৎসব। এবং সেখানে ফসল তোলার পর আরাধ্য দেবতা, যাকে মিসিং সালজং বলা হয়, তার কাছে উৎসর্গ করা হয় প্রথমে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন। আমাদের মধ্যে আছে 19-20 একটু, কিন্তু যে আগে প্রথম যে ফসল সেটা ঠাকুরের উদ্দেশ্যে সেটাকে উৎসর্গ করে তারপর নিজে খাওয়া, গ্রহণ করা। তো এই যে একটা সুন্দর, আজকে একটু এখানে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের যারা আসাম থেকে এসছে, কি সুন্দরভাবে ওরা নৃত্য প্রদর্শনের মাধ্যমে মানে এই উৎসবকে কেন্দ্র করে কেন হচ্ছে তা আমাদের কাছে কিন্তু তারা প্রদর্শন করলেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, আসাম থেকে ওনারা এসছেন। এবং আমি যা দেখলাম, এদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই যে পুজো হচ্ছে, সেই পুজোর মাধ্যমে আমরা আগামী দিনও যাতে ভালো ফসল করতে পারি, তার জন্য মার কাছে, আদ্য দেবতাকে কাছে আবেদন বা সেই প্রার্থনা করেন। এবং এখানে বলা হয়েছে প্রায় 7 দিন ধরে আগে পুজো হতো, সেটা গিয়ে এখন প্রায় 2 দিনের হচ্ছে, আজ এবং কালকে। আমি জিজ্ঞেস করছিলাম আমাদের মাননীয় মন্ত্রীজিকে যে কত দিনের এই পুজো উৎসব, বলে 2 দিনে। আমরা এর আগেও আপনারা দেখেছেন যেখানে যেখানে পুজো পার্বণ হয়, এবারও দেখুন আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা এবং দেওয়ালি রবিবারে পড়েছে। রবিবারে পড়াতে সেই ছুটিটা কিন্তু যারা এই পুজোর সাথে যুক্ত, সেটা বাঙালি হোক জনজাতি হোক, তারা কিন্তু সেটাভাবে প্রপারলি সেটাকে কিন্তু এনজয় করতে পারবে না। তো আমরা ঠিক করলাম যে দুটো আলাদাভাবে, রবিবার হলে সোমবার করে আমরা এই দুটো উৎসব যেন প্রতিপালন করা যায়, তার জন্য আমরা ডিসিশন নিলাম। এই হচ্ছে মানে সাধারণ মানুষের প্রতি যে নিষ্ঠা এবং তাদের প্রতি যে আমাদের অ্যাকাউন্টেবিলিটি, তাতে কিন্তু আমার মনে হয় সেটা পরিস্ফুটিত হয়। আমরা এর আগেও গড়িয়া পুজো 1 দিনের ছুটি ছিল, আমরা সেখানে 1 দিনের জায়গায় 2 দিনের আমরা ছুটি দিয়েছি, যাতে আরো বেশি করে গড়িয়া পূজা আরো পালন করা যায়। কিছুদিন আগে আমি সংগ্রামা যে পুজো, সেখানেও আমি গিয়েছিলাম। ওনারাও দাবি করেছিলেন যে আমাদের রেস্ট্রিক্টেড হলিডে যদি আপনারা ক্যালেন্ডারে লিস্ট করতে পারেন তাহলে আমরা খুব খুশি হব। তো আমি ক্যাবিনেটে গিয়ে সেই প্রস্তাব আমি রাখি, এবং সেখানেও তাদের জন্য কিন্তু রেস্ট্রিক্টেড হলিডের ক্যালেন্ডারে ঢুকে গেছে। আজকে এখানে আপনাদের সভাপতি যে আমার কাছে আবার সে একই রেস্ট্রিক্টেড হলিডের জন্য গারো যে উৎসব, তার জন্য উনি দাবি রেখেছেন। আমি দেখব গিয়ে, আমি অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের সাথে কথা বলবো। আইন অনুযায়ী দেখতে হয় অনেক সময়, যেমন মেইন যে আমাদের ছুটিগুলো আছে 30 দিনের বেশি দেওয়া যায় না। তো সেই জায়গায় রেস্ট্রিক্টেড হলিডে নিশ্চয়ই আমরা তো চাই যখন আমরা মুখে যেটা বলছি সেটা যেন করতে পারি, নিশ্চয়ই আমরা এই বিষয়টা আমরা দেখব। এখানে আমি মন্ত্রিসভার একজন প্রধান এবং আরেকজন মন্ত্রিসভার এখানে আছেন, কাজে 2 জন তো হয়েই গেল, বাকি আমরা দেখছি গিয়ে যখন কথা বলবো নিশ্চয়ই আমরা এই বিষয়টা দেখব। আজকে এখানে যা শুনলাম যে প্রায় 20,000-এর উপরে 11 সম্প্রদায়ের বসবাস এই ত্রিপুরাতে, এবং আমার এটাও ভালো লেগেছে, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে যদিও সংখ্যা কোনো অবস্থায় খাটো করে দেখার উপায় নেই, এডুকেশনের দিক দিয়ে প্রায় 92%, ভাবা যায় না সেটা। কিন্তু আমাদের ত্রিপুরাতে আপনারা জানেন যে 3য় রাজ্য, যেখানে পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ঘোষণা পেয়েছে, আমরা 3rd স্টেট। সেখানে ইউনেস্কোর যে ডাইরেকশন, সেখানে 95% যদি সেই সাক্ষরতার দিকে যদি কোনো রাজ্য হয়, তাহলেই যে ক্রাইটেরিয়া আছে প্রায়
6-7টা শুধু সাইন করলেই হবে না, অনেক ক্রাইটেরিয়া আছে। তো আমাদের সেখানে সেই জায়গায় এসছে। তো এখানে এই যে 92% এই শিক্ষার দিক দিয়ে গারো সম্প্রদায়ের যারা আছেন তারা যেহেতু এগিয়ে গেছেন, এগুলো কিন্তু সব আসে এগুলোতে। এতে করে কিন্তু আজকে আমরা খুশি যে মিজোরাম এবং গোয়ার পরে আমরা 3rd পজিশনে। এখানে একটু আগে বলা হয়েছে যে আসাম, মেঘালয়, কোচবিহার, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, ইভেন আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র বাংলাদেশ, মায়ানমার, চীন দেশেও এই গারো সম্প্রদায়ের যারা অনেক ওখানে আছেন। এবং এমনও হতে পারে একদিন ইন্টারন্যাশনাল গারো ফেস্টিভ্যাল কেন হবে না ত্রিপুরাতে, করা যেতে পারে সেটা, যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি, সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা চেষ্টা করতে পারি। কারণ আমরা চাই যে, কারণ যে কোনো সংস্কৃতি এটা কিন্তু একটা অলংকার, একটা অর্নামেন্টস আমি মনে করি, এবং তার মধ্যে আমরা আমাদের নতুন নতুন আরও কিছু এর মধ্যে যোগদান করা যায়। আগের যেটা আছে সেটা থাকবে, নতুন নতুন কি এর মধ্যে যোগদান করা যায় সেগুলোও কিন্তু চলে আসবে। এবং এমনও হতে পারে যে চীন দেশে যে গারো সম্প্রদায় আছে সেখানে আরো অনেক কিছু উৎকৃষ্ট মানের তাদের সংস্কৃতি রয়েছে, বা মায়ানমারেও সেটা রয়েছে, বাংলাদেশেও থাকতে পারে। তো এদের থেকেও আমাদের যেমন একটা মানে এক্সচেঞ্জ অফ আওয়ার সংস্কৃতি যখন হবে, তাহলে আমরা কিন্তু অনেক বেটার হবে। সেইভাবেও আমি বলবো যে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমাদের আজকে জনজাতিদের নিয়ে যদি কোনো সরকার যদি ভেবে থাকে, সেটা আমরা দেখেছি আমাদের যে সরকার, বিজেপির নেতৃত্বাধীন যে সরকার, সেটা কেন্দ্রেই হোক রাজ্যেই হোক, সব জায়গায় এর আগে কিন্তু কেউ এইভাবে চিন্তা করেনি। আমরা দেখেছি আগে যে ইউনিয়ন মিনিস্ট্রির মধ্যে এটা মানে জাস্ট অন্যান্য মিনিস্ট্রির সাথে একটা ছোট একটা সংস্থা হিসাবে সেটা রাখা হতো। আমাদের অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী হন, সেখানে আলাদাভাবে নতুন করে প্রথম যে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্ট্রি করে সেখানে ঘোষণা করা হয়। তো সেটা যখন 1999-এ সেটা ঘোষণা করা হয়, তারপর থেকে ক্রমান্বয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন আমাদের যে নরেন্দ্র মোদীজি আসার পর আপনারা দেখেছেন একের পর এক জনজাতিদের কল্যাণের কথা চিন্তা করেন, এবং বারবার উনি বলছেন যে যাদের কথা কেউ এতদিন ধরে শুনেননি তাদের কথা আমাদের ভাবতে হবে। সবাইকে নিয়ে যদি আমরা না চলি, যে 2047 যেটা বলা হয়েছে বিকশিত ভারত, প্রতিটি মানুষের তাদের সাংস্কৃতিক ভাবেই হোক, এডুকেশনের দিক দিয়ে হোক, তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক, যদি সবার উন্নয়ন হয় তবে গিয়ে আমাদের যে পূর্ণ বিকাশ যেটাকে বলে, মানে সব দিক দিয়ে যে বিকাশ, একটা ডেভেলপ কান্ট্রি, সেটা সম্ভব হবে। তো আমরাও ত্রিপুরাতে আমরা যে 2047 আমাদের ত্রিপুরার কি বিকাশ যাত্রা হবে তাও কিন্তু আমরা প্রকাশ করেছি। আপনারা সবাই জানেন যে প্রতিটা রাজ্য যদি তাদের এই ডেস্টিনেশনের দিকে না যায় তাহলে ভারতেরও সেটা হবে না। বিকশিত ত্রিপুরা, বিকশিত অন্য স্টেট, আসাম, এগুলো যদি হয় তবেই বিকশিত ভারত হবে। আমরাও আমাদের সেটা কিন্তু টাইমলি আমরা বলেছি, এবং আপনারা শুনে খুশি হবেন ত্রিপুরা একমাত্র রাজ্য, হয়তো আরো আগেও আমরা দিতে পারতাম, অনেকগুলো টেকনিক্যাল কারণে আমরা সেটা দিতে পারিনি, 5th পজিশনে আমরা সাবমিশনের দিক দিয়ে। সেই দিকে দাঁড়িয়ে আজকে কিন্তু আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করছি। আজকে যেভাবে আমাদের নর্থ ইস্টার্ন জোনে ত্রিপুরাতে আপনারা জানেন যে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম যদি আমরা দেখি, ত্রিপুরা কিন্তু 2nd বেস্ট, এবং এখানে জিএসডিপির কথা যদি বলি ত্রিপুরা কিন্তু 2nd বেস্ট। আজকে নীতি আয়োগ কি বলছে যে ত্রিপুরা কিন্তু এখন ফ্রন্ট রানার স্টেট হয়ে গেছে। এখানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে যেখানে পঞ্চায়েতের বিষয় 7-7টা, এই গোমতী ডিস্ট্রিক্টও ডিস্ট্রিক্ট ওয়াইজে ভালো তাদের কাজের জন্য সেটাও এই কেন্দ্রীয় সরকার মূল্যায়ন করেছে, পুরস্কৃত করেছেন। মানে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলেন, সারা ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে উই আর ইন 3rd পজিশন। অর্থাৎ সবকিছু ঠিকভাবেই চলছে, কিন্তু সমালোচনা হবে আমরা জানি, কিন্তু সমালোচনা যদি প্রপারলি করে সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু ভুল বুঝিয়ে ডিভাইড করে যদি কেউ অন্য চিন্তাধারায় তাদের ভেস্টেড ইন্টারেস্টের জন্য যদি কাজ করে, তাহলে কিন্তু
আমরা সেই জায়গায় আমাদের অবজেকশন থাকবে এবং মানুষকে বোঝানোর দায়িত্বও কিন্তু আমাদের। এখন আমরা বুঝাচ্ছি মানুষকে, মানুষও বুঝতে পারছে, বিশেষ করে জনজাতি গোষ্ঠী। এতদিন ধরে জনজাতি গোষ্ঠীদেরকে একটা ভ্রান্ত ধারণার বশবর্তী কয়ে, অর্থাৎ ইলেকশনে যাতে জিততে পারে সেই কাজটা করত। আর আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের সার্বিক উন্নয়নের কথা আমরা ভাবি। ডেভেলপমেন্ট ছাড়া কোনো কাজ হবে না। একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী যে এতগুলো আপনারা দেখেছেন যে কোনোদিন যেটা করেনি সেটা হচ্ছে জনজাতীয় গৌরব দিবস। জনজাতিদের জন্য যেভাবে বিরসা মুন্ডাজির, অনেকে আমরা নামই শুনিনি, বিরসা মুন্ডাজিকে এই দেশের জন্য যেভাবে উনি নিজেকে উৎসর্গ করেছেন, উনাকে সামনে রেখে আজকে এই জনজাতীয় গৌরব দিবস সেটা পালন হচ্ছে। তো এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জি এবং ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বের দিন যে সরকার, সেটা তা সম্ভব হচ্ছে। এবং এখানে আপনারা দেখবেন যে আমাদের ইভেন ত্রিপুরাতে আপনারা দেখুন 2019 থেকে আমাদের সরকার আসার পর এক নাগারে 7 জন এই জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন কাজে যারা ভালো কাজ করেছেন তাদেরকে আজকে পদ্মশ্রী উপাধি দিয়ে সম্মানিত করা হয়েছে। কাজের মাধ্যমে আমাদের পরিচয়। আপনারা একবার ভাবুন যে ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতিজি একজন জনজাতি গোষ্ঠীর অজগায়ের, উড়িষ্যার, সেখান থেকে উনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন। ত্রিপুরার রাজ পরিবারের একজন ব্যক্তি, আপনারা সবাই জানেন আমাদের আদরণীয় জিষ্ণু দেববর্মা মহোদয়। কোনোদিন ভাবা যায় যে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের সেখানে ওনাকে রাজ্যপাল বানিয়েছেন। কাজের মাধ্যমে কিন্তু আমাদের পরিচয় একের পর এক। আমাদের এখানে যেটা বলা হয়েছে, আমাদের যে বিভিন্ন যেসব আমাদের জনজাতির যে আমরা প্রকল্পগুলো করি, সেটা কেন্দ্রেরই হোক, মুখ্যমন্ত্রীর জনজাতীয় উন্নয়ন প্রকল্পই হোক, সব প্রকল্পগুলোই আমরা দেখেছি অনেক সময় অফিসে গিয়ে বুঝতে পারে না কার কাছে যাবে। আমরা এবার ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা বললাম যে না, সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্টে একজন করে শুধু টিসিএ লেভেলের সমকক্ষ লেভেলের অফিসার থাকবে, শুধু তার কাজ যারা জনজাতিদের যেসব প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার। তাহলে সে অন্য কাজে ব্যস্ত থাকবে না। তো তার জন্য আমরা এই কাজগুলো করছি। আপনারা দেখেছেন যে আমরা এর আগেও এই এতগুলো যে একটা মাত্র এই ন্যাশনাল হাইওয়ে ছিল, কিন্তু 6টা ন্যাশনাল হাইওয়ে এখন প্রায় 40% 45% কমপ্লিশন। এবং বেশিরভাগ এই যে ন্যাশনাল হাইওয়ের যে রাস্তাগুলো সেগুলো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যায়। তাতে করে জনজাতিদের সেখানে যেহেতু জমি অ্যাকুইজিশন করতে হয়, সেখানে এই যে পয়সাটা কিন্তু তারাই পাচ্ছে, সেখানে অলমোস্ট সেখানে যাচ্ছে, উন্নয়নও হচ্ছে। যেহেতু এতগুলো জনজাতির এলাকা যাচ্ছে, সেখানের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, তাদেরও কিন্তু জীবন জীবিকা অনেকটা বেটার হচ্ছে। তো সেইভাবে আমরা কাজ করছি। আমরা এডিসি মধ্যে আপনারা দেখেছেন যে এডিসির মধ্যে আমাদের যে বাজেট, সেখানে 2024-25 অর্থ বৎসরে আমরা 30,296 কোটি টাকা আমরা দিয়েছি। অনেকে অনেক কথা বলে, কিন্তু কাগজ নিয়ে কথা বলুক আমাদের সামনে। আমরা চাই যে এডিসির মাধ্যমে জনজাতিদের উন্নয়ন হোক, এবং সেটা কিন্তু আমরা পরীক্ষিত। কেবিনে আমরা যখন বিধানসভাতে, সেখানেও আমি বারবার বলেছি। এবং যদি আমরা বেতন ভাতা এবং পেনশন এবং লোন যে আমরা নেই গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেই লোনগুলো আমাদের পরিশোধ করতে হয়, সেগুলো আমাদের কমিটেড এক্সপেন্ডিচার। এখানে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আছেন, উনি আমার থেকে আরো ভালো জানেন। এইগুলো বাদ দিলে প্রায় 17,014 কোটি টাকা আমাদের থাকে। এর মধ্যে 39.06% আমরা এডিসিকে দিয়েছি। দায়িত্বের সাথে আমি বলতে পারি। শুধু তাই নয়, এরপর যেটা 2025-26-এর যে অর্থ বছর, সেখানে প্রায় সেটা দাঁড়াবে 40%, এবং সেটা আমরা দিচ্ছি এখানে। কিন্তু ভুল বোঝানো যে এডিসিকে এই দেওয়া হয় না, তো সাব প্ল্যানে আরো প্রচুর টাকা আমরা দিচ্ছি একের পর এক। আমরা আজকে যে প্রায় 1,400 প্রায় 1,400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি ট্রাস্টের মাধ্যমে। সেখানে সমস্ত জায়গায়
ওই জায়গায় স্কুল, ইলেকট্রিফিকেশন, সেখানে রাস্তাঘাট, তার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়েছি, এবং শুধুমাত্র জনজাতি উন্নয়ন যারা উন্নয়নের জন্য। শুধু তাই নয়, এলিমেন্ট প্রজেক্টে আমরা প্রায় 1700 কোটি টাকা নিয়েছি, সেটাও সেখানে জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য। তাছাড়া আমরা ইন্দো জার্মান যে প্রকল্প আছে, ইভেন আমরা RIDF থেকেও নেই, সব কটার মধ্যে আমরা দেখেছি জনজাতি। তো এই দিক দিয়ে আমরা যেভাবে আমরা চেষ্টা করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন যখন হবে তবেই সার্বিকভাবে দেশের উন্নয়ন হবে। আমিও বারবার, এবং আমাদের সরকার, আমরা বারবার বলি যে জনজাতিদের যদি উন্নয়ন হয়, সার্বিক উন্নয়ন হয়, কাউকে পিছনে ফেলা যাবে না, সবাইকে একসাথে চলতে হবে। এবং এখানে গারো সম্প্রদায়ের হোক বা অন্য সম্প্রদায়ের যারাই থাকেন, সেখানেই আমরা চাই যে তাদের পরিচিতি মানুষের কাছে আসুক। আমাদের এই ত্রিপুরা এতদিন ধরে একটা ডিভাইড করে চলছে, আর আমরা বলছি জনজাতি জাতি সবাই মিলে, এখানে মণিপুরীরা আছেন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় আছেন, সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, কারণ এই ঝগড়াঝাটির মধ্যে থেকে আমাদের উন্নয়ন কোনোদিন সম্ভব হবে না। আমরা একের পর এক আমরা কাজ করে যাচ্ছি, এবং আপনারা দেখেছেন যে যখনই এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট তখনই হবে যখন শান্তি প্রতিষ্ঠিত হবে। আগে আমরা কি দেখতাম, নর্থ ইস্টার্ন জোনের নাম শুনলে আতঙ্কে থাকতো অনেক লোক, যেহেতু আসতো না। এর জন্য এই নর্থ ইস্টার্ন জোনে যে 8টা, প্রথমে 7টা ছিল, 7টার পরে সিকিম যোগ হয়ে এখন 8 হয়েছে। প্রধানমন্ত্রীজি নাম দিয়েছেন অষ্টলক্ষ্মী। তা আসলে তো নাম জায়গাগুলো বুঝবে, ভয়ে আসতো না মানুষ, এখন মানুষ আসতে চাইছে, এখানে আসেও এখন। তো সেটা সম্ভব হয়েছে প্রায় 11 থেকে 12টা মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে, এবং আমাদের গৃহমন্ত্রীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি, উনার যেভাবে প্রচেষ্টার ফলে আজকে নর্থ ইস্টার্ন জোনে প্রায় 11 থেকে 12টার মতো এই শান্তি চুক্তি হয়েছে। এতে করে আজকে নর্থ ইস্টার্ন জোনে মানুষ আসছে, ডেভেলপমেন্টও হচ্ছে। ত্রিপুরাতেও সেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের নর্থ ইস্টে একটা বিজনেস সামিট হয়েছিল, প্রধানমন্ত্রীজিও সেখানে উনি সেখানে ছিলেন। সেখানে দেখা গেছে যে অষ্টলক্ষ্মীর যে রাজ্যগুলো সেখানে গেছেন, 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, এই 30,000 কোটি টাকা এই 8টা যে স্টেট বললাম সবাই মিলে হয়েছে, এর মধ্যে 15,000 করোড় শুধু ত্রিপুরার জন্য মৌ হয়েছে। আমি নিজেও যখন আমি সেখান থেকে যখন ইনোগ্রেশন সেশন শেষ হলো, সবাই বললেন যে ত্রিপুরার স্টলে আপনি আসবেন। আমি দেখলাম অনেক স্টলগুলো খালি, ত্রিপুরার স্টলে আমি ঢুকতেই পারছিলাম না, এত ভিড়। অর্থাৎ মানুষ যে নিবেশ করবে, যে সে বুঝবে যে ওই জায়গাটা আমি নিবেশ করলে আমার, আজকে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আপনারা চিন্তা করুন, সমস্ত ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে, অথচ এত বড়, আজকে আমরা জানতাম যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আজকে কি অবস্থা, টাটা চলে যাচ্ছে, বিভিন্ন যে সব কোম্পানিগুলো ছিল সব চলে যাচ্ছে, কারণ জানে যে ওখানে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ এইসব হবে। আজকে আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে লেবার যে আইন, সেটাকে বিভিন্নভাবে রিফর্ম করে 4টা আইনের মধ্যে সেখানে নিয়ে আসছে, এত সুন্দরভাবে যে মহিলাদেরকেও কিন্তু সেখানে তাদেরকে মানে আরো বেশি যাতে কাজ করতে পারে, এবং খুব সুন্দর, আমি নিজেও সেটা আমি পড়েছি, সেটাকে নিয়েও আমি দেখছি বামপন্থীরা চিৎকার আরম্ভ করেছে, কারণ ওদের কাজেই হচ্ছে এইসব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ এখানে ত্রিপুরাতে আসতে চাইছে, নিবেশ করতে চাইছে। সিকিউর যতক্ষণ ধরে না হবে ততক্ষণ একটা রাজ্য ডেভেলপ করবে না। আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের এখানে ডেভেলপমেন্ট হবে। এখানে সমস্ত সম্প্রদায়, এটা শুধু একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য, একটা ইন্ডাস্ট্রি যদি হয়, এখানে এতগুলো ইউনিভার্সিটি এখানে এসছে, মাতা ত্রিপুরা সুন্দরী যে ওপেন ইউনিভার্সিটি আপনাদের এই মাতাবাড়ি কেন্দ্রেতেই আসছে, সেটা হয়েছে। তো এরকম এখানে আমাদের যে আরিয়াভাট ইউনিভার্সিটি হয়েছে নর্থে, এখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে আমাদের বুদ্ধিস্ট যে ইউনিভার্সিটি এখানে, সেটাও হচ্ছে এখানে। তো সব মিলিয়ে এখানে প্রচুর আরো অনেকগুলো পাইপলাইনে আছে। এখানে এতগুলো ইউনিভার্সিটি হচ্ছে, আগে তো কোথায় কিছুই ছিল না। মেডিকেল কলেজ হচ্ছে আমাদের সরকারি, এবং সরকার বাদেও 3টা মেডিকেল কলেজ, সরকারি ডেন্টাল কলেজ হচ্ছে। কিছুদিন আগে দেখেছেন প্রায় 175 কোটি টাকা করে প্রায়
140 কোটি টাকার মতো আমরা পেয়েছি, 70 কোটি টাকা মোস্ট প্রবাবলি। তো সেই জায়গার মধ্যে হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে, আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, আপনারা দেখবেন এর মধ্যে আপনাদের এখানেও একটা কলেজ হতে পারে। তো সেই চিন্তা ভাবনা আমরা করছি সমস্ত জায়গায়, একের পর সারা ত্রিপুরাতে আমরা, যাতে আমার এখানে বহু লোক আসে। আমি বললাম আগরতলাতে আর কত করবেন, এটা স্যাচুরেশন হয়েছে, জায়গা কম, আপনারা যান আস্তে আস্তে করে। আগে উদয়পুর আপনার মাতাবাড়ি ঠিক হোক, তারপরে আমরা পাঠাবো সাবরুমে, সাবরুম থেকে আমরা ধর্মনগর পাঠাবো। অলরেডি এখানের মধ্যে স্যাটেলাইট যে টাউন আপনার 3টা জায়গায় আমরা শুরু করেছি, আগরতলা, ধর্মনগর এবং উদয়পুরে। তো এই যে একটা সার্বিক উন্নয়ন, ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে হবে। চাকরি দেয় না, চাকরি দেয় না চিৎকার করে। আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন ট্রান্সপারেন্সির মাধ্যমে 20,000-এর উপরে আমরা চাকরি, সরকারি চাকরি আমরা দিয়েছি। আর আমরা আউটসোর্স এবং ইত্যাদি বাদ দিয়ে যদি আমরা দেখি সেখানে 9,000 আমরা দিয়েছি। তো ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাছে কোনো চ্যালেঞ্জ হয় না। আগে তো চাকরি দিলেই চ্যালেঞ্জ হতো। তো আমাদের মধ্যে ট্রান্সপারেন্সির বিষয় আছে, আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করি। এবং যেভাবে এখানে যারা সারেন্ডার করেছে, যারা উগ্রপন্থায় বিশ্বাস করত, তাদের জন্য শুধু সারেন্ডার না, তাদের জন্য প্রায় 250 কোটি টাকার প্যাকেজ ডিক্লেয়ার করা হয়েছে। আমার সামনে ওরা যে অস্ত্র সমর্পণ করেছে, তাদের জন্য প্রতিনিয়ত যেসব ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাদেরকে প্রপারলি যাতে রিহেবিলিট করা যায় সেই কাজটা করে। 23 বছর সমানে আপনারা ভাবুন এই সরকার কতটুকু আন্তরিক এবং মানবিক, যে 23 বছর ধরে যারা এই মিজোরাম থেকে আছে রিয়াং শরণার্থী, তাদের জন্য কেউ চিন্তা ভাবনা করেনি। এই যে এতগুলো লোককে তাদেরকে প্রায় 12টা জায়গার মধ্যে আমরা সেটেলমেন্ট করেছি। আমি যখন মুখ্যমন্ত্রী হই আরো বেশি করে এটাকে এক্সপেডাইট করেছি এবং 12টা জায়গায় সেটেল হয়েছে। তাদেরকে সেখানে প্রায় 18 সেখানে প্রথমে ছিল 500 কোটি টাকা, সেই জায়গায় এখন 800 কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে। আর আমাদের সরকার সেখানে তাদের থাকার যে রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, জল ইত্যাদি দেওয়ার ব্যবস্থা আমরা করছি। এবং তাদেরকে যাতে ওখানকার শুধু এটা দিলে হবে না, আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উনি এসেছিলেন বিভিন্ন ক্যাম্পে, আমবাসার এখানে একটা ক্যাম্পে আমরা গিয়েছিলাম সেখানে। তো সেখানে উনি বলেছেন যে ওনাদেরকে যাতে ট্রেনিং দিয়ে যাতে ওনারা কাজ করতে পারে, সেই ইউথ যারা আছেন তাদেরকে আমরা সেই কাজটাও আমরা এখানে করেছি। এবং বিভিন্ন আমরা ছয়লাংটাতে আমি গিয়েছি, তাদেরকে যে বিভিন্ন যে যন্ত্রপাতি সেটাও আমরা সেখানে দিয়েছি। যেমন বলা, খাওয়া দাওয়ার একটা সমস্যা ছিল, রেশন পানি, সেটাও আমরা কথা বলেছি। আমি আমাদের যিনি ফুড মিনিস্টার আছেন ওনার সাথে কথা বলেছি, আমাদের মাননীয় মন্ত্রী যিনি ফিনান্স মিনিস্টার ওনার সাথে কথা বলে এই যে আমাদের একটা কন্টিনিউয়াস একটা প্রসেস যে কিভাবে জনজাতিদের প্রপারলি আমরা করতে পারি, সেই কাজগুলো কিন্তু আমরা করছি। আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট থেকে আসতে, আমি জানি এখানে বেশিরভাগ লোকই দেখেছেন, আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে এত বড় সুরকার সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে নাম করা এস.ডি. বর্মন মহোদয়। এবং এই এস.ডি. বর্মন এই রাজ পরিবারেরই, বলে যে ভারত আমাদের এই রাজ পরিবারের সম্মান দেয় না। আমাদের সরকার আসার পর আমরা সম্মান দিচ্ছি, এর আগে তো কেউ সম্মান দেয়নি। সেখানে উনার মর্মর মূর্তি আমরা কিন্তু প্রতিষ্ঠিত করেছি এস.ডি. বর্মনকে। কামানচমনির এখানে একটা আইল্যান্ড ছিল, এটার নাম গোত্রহীন। আমি একদম ছোট যখন ছিলাম সেখানেও আমি দেখেছি যে 0 মাইল ফলক, অর্থাৎ তখন মাইল হতো, সেই ফলক মাটির নিচে চলে গেছে। আমি সেটাকে উঠালাম সেখানে। এবং আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়, উনার নামে সেখানে মূর্তি আমরা স্থাপন করেছি। একের পর এক আমরা কাজ করেছি। শুধু তাই নয়, মহারাজা বীর বিক্রম আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে উনি এখানে সিঙ্গারবিল এয়ারপোর্ট উনার কারণে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সেটা করেছে। সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী জি এসে এখন অনেকে বলছে আমাদের সম্মান দেয়নি। আরে আগে কোথায় ছিলেন আপনারা? 2018 আগে তো রা শব্দ শুনিনি, এখন নানা রকম কথা বলছেন, গণতন্ত্র বেশি পেয়ে গেছেন, আগে তো গণতন্ত্র ছিলই না। সেই গণতন্ত্রতে থেকে নানা রকম দাবি দেওয়া, যুক্তিসঙ্গত দাবি দেওয়া হোক, আমরা সেটা মেনে নেব। মানে এমন সব দাবি দেওয়া যেটা সম্ভবই হবে না, অথচ সেটাকে নিয়ে যদি সারাক্ষণ ধরে এটাকে ক্যাওয়াস করা যায় তাহলে এই সরকার একটা ডিস্টারবেন্সে থাকবে এবং যারা আমরা জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকেও একটা বিভ্রান্তির মধ্যে রাখা। আমরা সেইগুলো এখন মানুষ বুঝে গেছে এখন আমরা সেই জায়গায় এখন আমরা সেই কাজটা আমরা করছি এখানে। বন্ধুগণ, লেখাপড়ার কথা বলা হচ্ছে,
আমাদের গারো সম্প্রদায়ের এত ভালো রেজাল্ট আমি বললাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যারা জনজাতি গোষ্ঠী তাদেরকে প্রপার এডুকেশন দরকার। আমাদের ভারতীয় তথ্যের মধ্যে যে এডুকেশন রয়েছে, আমরা সবাই জানি যে আগে এক সময় বিদেশ থেকে ভারতবর্ষে আসতো পড়তে। নালন্দার কথা যদি বলি, তক্ষশিলার কথা বলি, এরকম অনেক ইউনিভার্সিটি ছিল। আজকে আমাদের অনেক গার্জিয়ান যারা আছেন, আমাদের ছেলে মেয়েকে যখন বিদেশে পাঠায়, যে আমেরিকাতে থাকে, লন্ডনে থাকে, আমরা খুব নিজেকে প্রাউড ফিল করি। একটা সময় ছিল ভারতবর্ষে এসে পড়াশোনা করতো এখানে এসে, আর সেই জায়গায় আজকে নালন্দাকে একদম মাটির নিচে চলে গেছিল। সেই জায়গায় এখন নতুনভাবে সেটাকে আত্মপ্রকাশ করার আবার পুনর্জাগরণ মাননীয় প্রধানমন্ত্রীজি করছে। এবং এই ত্রিপুরাতে অলরেডি ইএমআরএস অর্থাৎ যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল 21টা, আগে 4টেই ছিল আমাদের আসার আগে, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আজকে প্রায় 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। অলরেডি 12টা, অলরেডি 6টার মতো শুরু হয়ে গেছে, বাকি আরো 6টা হবে, আরো বাকিগুলো আছে, সেগুলো কমপ্লিট হবে এর মধ্যে। আরো এর মধ্যে, কারণ এর কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? যে 20,20,000 সেখানে ট্রাইবেল থাকতে হবে, এবং তাও কি টোটাল পপুলেশনের 50% যদি হয় তাহলেই সেটা দেওয়া যাবে। তো সেই ক্রাইটেরিয়াতে আমি দেখলাম যে 1-2 জায়গার মধ্যে একটু সমস্যা আছে, সেখানে যদি কনসিডার করে, কম্প্রোমাইজ করে, তো 15টা আরো যাতে হয়, তার জন্য আমি এবার দাবি করে এসেছি এবার দিল্লিতে গিয়ে। তো আমাদের সবসময় আমরা চেষ্টা করি, বিভিন্ন যেসব পাহাড় আছে, হাতাইকোতর আমরা নাম দিয়েছি বড় মোড়ার, গন্ডা তুইসা নাম দিয়েছি গন্ডা ছড়ার, 18 মোড়ার নাম হাচুক বেরুক, এরকম প্রচুর। আমি এখানে এত কাজ আমরা করেছি যে এখানে যদি আমি বলি সেটা শেষ করা যাবে না। এখানে বিভিন্ন হোস্টেল হচ্ছে, প্রচুর হোস্টেল আমাদের এখানে শুধু জনজাতিদের জন্য আমরা সেটা করছি। এখানে আপনাদের 100 শয্যা বিশিষ্ট 3টি এসটি হোস্টেল স্থাপন করা হবে এবারের বাজেটে, 50 শয্যা বিশিষ্ট 60টি নতুন এসটি হোস্টেল হবে ইত্যাদি। বিভিন্নভাবে যারা নিট, জি এবং সিভিল সার্ভিসে 100 স্কিম আমরা চালু করেছি এবারের বাজেটে। তো চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে তো একের পর এক আমরা এই কাজটা করছি। আজকের অত্যন্ত ভালো লাগছে যে এখানে আসার পরে আপনাদের কাছ থেকেও আপনাদের এই গোষ্ঠী, জনজাতি গোষ্ঠীর সম্পর্কে এখানে জানতে পারলাম। এবং আমি আশা করি যে আগামী দিন আরো, যেটা আমি বললাম, একটু চিন্তা ভাবনা করতে পারেন যে আমার ভারতবর্ষের যে স্টেটগুলো বললাম সেখান থেকেও গারো সম্প্রদায়ের যারা আছেন আমাদের গভর্নমেন্ট হেল্প করবে, তারাও যাতে আসতে পারে এবং পরবর্তী সময়ে ইন্টারন্যাশনালি আপনারা করতে পারেন। আমি আজকের এই যে উৎসব 2 দিন সমানে হবে, তার যে সর্বাঙ্গীন সেটা সাকসেস হোক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।